আসসালামু আলাইকুম, আমি রিপন হোসেন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকের এই ভিডিওটা 2024-25 সালের অ্যাডমিশন টেস্টের ঢাকা ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগের সম্পর্কে। দেখো, এই ভিডিওটিতে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ইনফরমেশন, ঠিক আছে? তো এই ভিডিওতে থাকবে কি, বিজ্ঞান বিভাগে টোটাল আসন সংখ্যা কয়টি, কোন বিভাগে কত মার্ক, মানে কোন বিভাগে চান্স পাইতে তোমার কত মার্ক লাগবে, ম্যাথ না দাগাইলে তুমি কোন কোন সাবজেক্ট পাবে না, তারপরে শেষ পর্যায়ে কথা বলবো মার্ক ডিস্ট্রিবিউশন অ্যান্ড সময় নির্ধারণ নিয়ে, ঠিক আছে? চলো প্রথমে আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে মোট আসন সংখ্যা কয়টি, ঠিক আছে? তো এখন বর্তমানে বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা করা হয়েছে 1896টি। তোমাদের পূর্ববর্তী ব্যাচ যারা ছিল তাদের আসন সংখ্যা ছিল 1850টি, তাদের আসন সংখ্যা ছিল 1850টি। সেক্ষেত্রে তোমাদের জন্য বাড়ানো হয়েছে 46টি আসন, ঠিক আছে? তাহলে মোট দাঁড়াচ্ছে 1896টি। এখন বিষয় হচ্ছে কোন বিভাগে আসন সংখ্যা কয়টি, এই বিষয়টা একটু বলবো, ঠিক আছে? দেখো, এখন পদার্থবিজ্ঞানের টোটাল আসন সংখ্যা আছে 100টি। পদার্থবিজ্ঞানের টোটাল সিট হচ্ছে 100টি। এখন পরবর্তীতে তোমার গণিত, যেটা হচ্ছে সাধারণ গণিত, সেটাতে সিট সংখ্যা হচ্ছে 130টি। এবং পরবর্তীতে তোমার রসায়নের সিট সংখ্যা হচ্ছে 90টি। তারপরে তোমার পরিসংখ্যান, যেটা স্ট্যাটিস্টিক্স, সেখানে সিট সংখ্যা হচ্ছে তোমার 90টি। এবং অ্যাপ্লাইড ম্যাথ, যেটা হচ্ছে এটা হচ্ছে সাধারণ ম্যাথ ছিল, আর এখন হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথের সিট সংখ্যা একটু কম, সেটা হচ্ছে মাত্র 60টি, ঠিক আছে? এইবার পরবর্তীতে যেটাকে বলা হয় মৃত্তিকা, পানি ও পরিবেশ, এটা হচ্ছে বলে যে তোমার সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট, এখানকার সিট সংখ্যা হচ্ছে টোটাল 100টি। এবং উদ্ভিদ বিজ্ঞান, যেটা তোমরা বোটানিতে সিট সংখ্যা 70টি। তার পরবর্তীতে প্রাণী বিজ্ঞান, এটা হচ্ছে জুওলজি ডিপার্টমেন্টের জন্য, যেটা বোটানি মানে তোমার বায়োলজিতে যে দুইটা পার্ট ছিল, তোমার উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান, সেই বিষয়টি দেখো। উদ্ভিদ বিজ্ঞানের সিট হচ্ছে 70টি, তোমার প্রাণী বিজ্ঞানের সিট হচ্ছে 80টি। এবং প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, এটাকে বলা হয় বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, ঠিক আছে? তো এখানে টোটাল সিট হচ্ছে 60টি। এবং এটা একটা জোস ডিপার্টমেন্ট, ঠিক আছে? আর পরবর্তীতে মনোবিজ্ঞান, দেখো মনোবিজ্ঞানের সিট হচ্ছে মাত্র 80টি। এবং অণুজীব বিজ্ঞান, যেটা মাইক্রোবায়োলজি, এখানে সিট হচ্ছে 40টি। পরবর্তীতে মৎস্য বিজ্ঞান, যেটা ফিশারিস, এটা হচ্ছে 40টি। এবং নিচে এটা দেখা যায় না, ওকে। পরবর্তী সিট দেখি, ফার্মেসি বিভাগে সিট হচ্ছে টোটাল 85টি, বুঝছো? ফার্মেসি বিভাগে সিট হচ্ছে 85টি। এবং ভূগোল ও পরিবেশ, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টের সিট হচ্ছে টোটাল 80টি। ভূতত্ত্ব, যেটা জিওগ্রাফি, ভূতত্ত্বতে আছে তোমার হচ্ছে 50টি সিট। এবং সমুদ্র বিজ্ঞানে আছে তোমার ওশেনোগ্রাফিতে আছে 40টা সিট। আচ্ছা, আর ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলেন্স, এটাতে আছে তোমার 40টি সিট। পরবর্তীতে আবহাওয়া বিজ্ঞানে আছে তোমার হচ্ছে 30টা সিট, ওকে। এইবার তোমার যে ট্রিপলি আছে না, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এদের সিট হচ্ছে 75টি। আচ্ছা, আর হচ্ছে ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আগে ছিল অ্যাপ্লাইড কেমিস্ট্রি, পরবর্তীতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যোগ করা হয়েছে, যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা টোটালকে ধরা হয় ACCE। এটা সিট সংখ্যা হচ্ছে টোটাল 60টি, ওকে। পরবর্তীতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সেখানে আছে টোটাল 65টি সিট, হ্যাঁ, যেটা তোমরা CSE বলো, CSE, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, এবার দেখো নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, তোমার ভাই এই ডিপার্টমেন্টে পড়াশোনা করে, এই ডিপার্টমেন্টের সিট সংখ্যা খুবই সীমিত, মাত্র 30টি, ঠিক আছে? নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের সিট সংখ্যা মাত্র 30টি। এখন দেখো রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স, RME, এটার সিট সংখ্যাও 30টি। এই দুইটা ডিপার্টমেন্ট পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির মোতাহার হোসেন ভবনের একই বিল্ডিংয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রোবোটিক্সরা ক্লাস করে, ওকে। দেখো এবার অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স, এই ডাটা সায়েন্সটা তোমাদের 2023 সাল থেকে যুক্ত করা হয়েছে, আগে শুধুমাত্র অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স ছিল, বুঝছো? ফলিত পরিসংখ্যান, তো এখানে সিট হচ্ছে 55টি। আচ্ছা, আর পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, এখানে সিট হচ্ছে টোটাল 40টি, ওকে। এইবার পরবর্তীতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এটাকে IIT বলে এরা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে টোটাল সিট হচ্ছে 55টি।
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টোটাল সিট কয়টা? 55টি। এবার লেদার ইঞ্জিনিয়ারিংয়ে টোটাল হচ্ছে 50টি, এবং আছে ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে 50টি, তারপর লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিংয়ে আছে 50টি, এবং ভৌত বিজ্ঞানে আছে 41টি। ভৌত বিজ্ঞান আর জীববিজ্ঞান এটা একটা ভিন্ন, যেটা ভৌত বিজ্ঞান ও জীববিজ্ঞান একটা 19 আর একটা 20, এই টোটালটা বিষয়টা আলাদা, যা একদম শেষের দিকে সিট। এই মিলে টোটাল 1896টা সিট হচ্ছে তোমাদের জন্য বরাদ্দ। তোমাদের জন্য কিন্তু এই বছরে 46টা সিট বাড়াইছে, দেখা যায় তোমাদের পরের বছরে আর একটু বাড়াবে। আমার মনে হয় 1900 দিকে এবার যাইতে পারে। যে ডিপার্টমেন্টে যখন হাইপ থাকে তাদের সিট সংখ্যা একটু করে বাড়ানো হয়, বুঝছো? এখন প্রশ্ন হচ্ছে কোন বিভাগে কত মার্ক লাগবে। ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টে চান্স পাইতে গেলে মিনিমাম একটা রিকোয়ারমেন্ট থাকে, যে তোমার ফিজিক্সে এত পাইতে হবে, এই ডিপার্টমেন্টে আসতে হলে ম্যাথে এত পাইতে হবে, তারপর কেমিস্ট্রিতে এমন থাকবে। তো এই রিকোয়ারমেন্টটা থাকে। তো রিকোয়ারমেন্ট নিয়ে একটু বলবো। মূলত এখানে কেমিস্ট্রিতে রিকোয়ারমেন্ট চাই না, কেমিস্ট্রিতে পাস করলে হয়। দেখো, ফিজিক্স অ্যান্ড ম্যাথ এই দুটো বড় ঝামেলা করে, ফিজিক্স আর ম্যাথ। এখানে তোমার একটা মার্কের রিকোয়ারমেন্ট থাকে, যে অমুক ডিপার্টমেন্টে চান্স পাইতে হলে তোমাকে 12.5 থাকা লাগবে, 10 থাকা লাগবে, 15 থাকা লাগবে, ঠিক আছে? তো বিশেষ করে আমাদের সবার চাহিদা থাকে আমি ট্রিপলি নিয়ে পড়বো, আমি সিএসসি নিয়ে পড়বো, আমি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, আমি রোবোটিক্স নিয়ে পড়বো, মানে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপার্টমেন্টের দিকে একটু সবাই মানে ধাবিত থাকে, ঠিক আছে? এখন দেখি শুরুর দিকে দেখবো যে পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে আমাকে চান্স পাইতে হলে আমাকে কোন সাবজেক্টে কত পাইতে হবে, ঠিক আছে? দেখো, পদার্থবিজ্ঞানে তুমি যদি মানে পড়তে চাও, ফিজিক্সে যদি তুমি পড়তে চাও, তাহলে তোমাকে পদার্থবিজ্ঞানে মিনিমাম 12 পাইতে হবে, ফিজিক্সে তোমাকে মিনিমাম 12 পাওয়া লাগবে, এবং ম্যাথে তোমাকে 12 পাইতে হবে। তাহলে ফিজিক্স তুমি যদি ফিজিক্স নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই ফিজিক্সে 12 মার্ক তোলা লাগবে এবং ম্যাথে 12 মার্ক। আউট অফ কত? 25। রিটেনে 10 থাকে আর এমসিকিউতে 15। তোমাকে টোটাল 25-এর ভিতরে ফিজিক্সে 12 এবং ম্যাথে 12 এটা দেখাইতে হবে, ঠিক আছে? না হলে তুমি ফিজিক্স তোমার চয়েস লিস্টে আসবে না, তোমার যে চয়েস লিস্ট থাকবে সেই লিস্টে ফিজিক্স তুমি পাইবা না। এবার দেখো, গণিতের ক্ষেত্রে একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট থাকে। গণিতে তোমাকে শুধুমাত্র গণিতে 10 পাইলেই যথেষ্ট, অন্যান্য জিনিসে শুধুমাত্র পাস করে আসো এবং সিরিয়ালটা যেন কাঙ্ক্ষিত রূপ থাকে, ঠিক আছে? এইবার দেখো, রসায়ন যদি তুমি নিতে চাও, কেমিস্ট্রি যদি পড়তে চাও, তাহলে রসায়নে মিনিমাম 10 থাকতে হবে। এখানে কেমিস্ট্রিতে তুমি যদি 10 পাও তাহলে তুমি কেমিস্ট্রি চয়েস লিস্টে রাখতে পারবা। এবার দেখো, স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান যদি তুমি নিতে চাও তাহলে তোমাকে এখানে ম্যাথে 10 থাকবে। বুঝতে পারলাম? এবার এক্ষেত্রে আসবো যে ম্যাথে এত থাকা লাগবে। তুমি যদি ম্যাথ না দাগাও তাহলে এই সাবজেক্টগুলো তোমার জন্য হাইড হয়ে যাবে, বুঝতে পারছো? একদম টোটাল হাইড, তার মানে তুমি চয়েসই দিতে পারবে না। সো ম্যাথ যদি না দাগাও তাহলে তোমার কিন্তু সাবজেক্ট লিস্টে এইগুলো আসবে না। সো এইগুলো যদি তুমি নিতে চাও তাহলে ম্যাথ ম্যান্ডেটরি। এখন দেখো, পরিসংখ্যানের বিজ্ঞান শাখার জন্য একটা সিট থাকে আর আর্টসের জন্য একটা সিট থাকে। তো এই দুইটা সিট বলছে। তো আর্টসের জন্য যারা আর্টস থেকে এখানে আসবে তাদেরও 10 থাকা লাগবে ম্যাথে, না হলে তুমি পরিসংখ্যান নিতে পারবে না। পরবর্তীতে অ্যাপ্লাইড ম্যাথ। তো অ্যাপ্লাইড ম্যাথে দেখা যাচ্ছে পদার্থবিজ্ঞানকে এরা প্রায়োরিটি দেয়। এরা বলে যে তোমাকে ম্যাথে 12 পাইতে হবে মিনিমাম, এবং ফিজিক্সে তোমাকে মিনিমাম 8 তুলে আসতে হবে। ফিজিক্সে মিনিমাম তোমাকে 8 তুলতে হবে। এখন দেখো যে মৃত্তিকা, পানি ও পরিবেশ, এখানে শুধুমাত্র রসায়নের উপরে ডিপেন্ড করে। রসায়নে 10 মার্ক তুললে তুমি এই যে মৃত্তিকা, পানি ও পরিবেশ এই ডিপার্টমেন্টে সাবজেক্টটা দিতে পারবা। তারপরে জীববিজ্ঞানের মানে উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান, এগুলো হচ্ছে বায়োলজি রিলেটেড। এখানে তোমাকে দেখো, তুমি যদি উদ্ভিদ বিজ্ঞান নিতে চাও তাহলে তোমাকে মিনিমাম জীববিজ্ঞানে তোমাকে 10 আর 12 এগুলো সাবজেক্ট কোড। দেখো, তুমি যদি উদ্ভিদ বিজ্ঞান নিতে চাও তাহলে তোমাকে জীববিজ্ঞানে 10 থাকা লাগবে, এবং যদি প্রাণী বিজ্ঞান নিতে চাও তাহলে একটা জিনিস খেয়াল রাখবে, উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে এটা উদ্ভিদ বিজ্ঞান হবে। তোমাকে বোটানিতে মানে টোটাল এই যে বায়োলজি আছে না, এই বায়োলজিতে টোটাল 10 পাইলেই তুমি এখানে চান্স পাবা, মানে সাবজেক্ট চয়েস দিতে পারবা, ঠিক আছে? এবার প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, এটার জন্য 2টা রিকোয়ারমেন্ট থাকে, একটা হচ্ছে ফিজিক্সের আর একটা জীববিজ্ঞানের। তুমি সাবজেক্টটা দেখে বুঝতে পারছো। দেখো, এটার নাম হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, তার মানে এর সাথে কেমিস্ট্রিও আছে, এর সাথে বায়োলজিও আছে। যারা মেডিকেল কোচিং করছো তাদের জন্য এটা হিউজ একটা পাওয়া, বুঝছো? দেখো, এখানে তোমাকে রসায়নে, কেমিস্ট্রিতে তোমাকে তোলা লাগবে 12.5, আর বায়োলজিতে তোমাকে এখানে তুলতে হবে 12.5। তাহলে টোটাল যদি তুমি এই সাবজেক্টটা নিতে আগ্রহী হও তাহলে তোমাকে ওই টার্গেট নিয়েই পড়াশোনা করতে হবে, যে কেমিস্ট্রিতে যেন আমি 25-এর ভিতরে 12.5 পাই এবং বায়োলজিতে যেন 12.5 থাকে, নাহলে কিন্তু এই সাবজেক্টে তোমার জন্য সাবজেক্ট লিস্টে হাইড হয়ে যাবে। বুঝতে পারছো? এবার আসি
আমার হচ্ছে মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের এখানে অত রিকোয়ারমেন্ট থাকে না, ওই যে আমাদের 4 সাবজেক্ট আছে না, কেউ ম্যাথ 4 সাবজেক্ট করছে, কেউ বায়োলজি 4 সাবজেক্ট করছে, তো ওই 4 সাবজেক্টটাই 10 পাইলেই হচ্ছে। 4 সাবজেক্টে যদি তুমি 10 নিতে পারো, 10 তুলতে পারো, তাহলে তুমি মনোবিজ্ঞানটা দিতে পারবা। হ্যাঁ, এগুলো অত মানে ডিমান্ডেবল ডিপার্টমেন্ট না। এখন দেখো অণুজীব বিজ্ঞান, যেটা মাইক্রোবায়োলজি, এটার প্রচুর ডিমান্ড। মাইক্রোবায়োলজিতে এই যে কিছুদিন মানে 2020 থেকে 19 থেকে 20, 2019-20 যে তোমার করোনা ছিল, এই মাইক্রোবায়োলজিস্টরা কি করতো, ওই টেস্ট করে অ্যান্টিবায়োটিক তৈরি করতো। তো এর প্রচুর ডিমান্ড, আর খুব ভালো একটা সাবজেক্ট। দেখো জীববিজ্ঞানে এখানে পাইতে হবে, এখানে তোমার বায়োলজিতে থাকা লাগবে হচ্ছে 12 এবং রসায়নে থাকা লাগবে 12, কেমিস্ট্রিতে 12 আর বায়োলজিতে 12। তাহলে মিনিমাম রিকোয়ারমেন্ট দেখো হাফ করে দিছে, তোমার বায়োলজি 25-এর ভিতর 12 থাকা লাগবে এবং কেমিস্ট্রিতে 12, তার মানে অর্ধেক মার্ক তুললে তুমি মাইক্রোবায়োলজি দিতে পারছো। দেখো এবার মৎস্যবিজ্ঞান, ফিশারিজ যারা আছে তাদেরকে টোটাল তোমার বায়োলজিতে 11.5 তুলতে হবে। যারা ফিশারিজ নিতে চাও টোটাল 11.5, এটা বায়োলজিতে তুললে যথেষ্ট। ঠিক আছে, চলো পরবর্তীগুলো দেখি। এখন এই যে একটা ঢাবিতে ডিমান্ডেবল একটা সাবজেক্ট হচ্ছে ফার্মেসি, পুরো বাংলাদেশের টপ ঢাবির ফার্মেসি। ঠিক আছে, দেখো ফার্মেসিতে পাইতে হলে 2টা রিকোয়ারমেন্ট চাইছে। ফার্মেসি আসলে কেমিস্ট্রি আর বায়োলজি নিয়ে, সবসময় এরা কেমিস্ট্রি আর বায়োলজি নিয়েই ফার্মেসি তৈরি। দেখো এখানে কেমিস্ট্রিতে রিকোয়ারমেন্ট দিয়েছে 12.5 আর বায়োলজিতে রিকোয়ারমেন্ট দিয়েছে তোমার 12.5। তাহলে ফার্মেসিতে যদি তুমি তোমার পছন্দ হয় তো অবশ্যই কেমিস্ট্রি আর বায়োলজি পরীক্ষাটা একটু ভালো দিও, আর যেন চান্স পাও এভাবে পরীক্ষা দিয়ে আসবা। দেখো এইবার ভূগোল ও পরিবেশের ক্ষেত্রে তোমাকে ওই রকমভাবে রিকোয়ারমেন্ট দেখে না। এই যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানে মিনিমাম 9 করে পাইলেই হচ্ছে। আর তুমি যদি মনে করো ভাই 9 থেকে যদি কম পাই, তাহলে ভাই তুমি চান্সই পাবো না, বুঝতে পারছো? এইবার দেখো ভূতত্ত্ব তো ওই রকম যে কোনো রকম পাশ করলেই হচ্ছে, সব সাবজেক্টে 8 করে কোনো রকম পাশ করলেই পেরে যাবা। দেখো সমুদ্র বিজ্ঞানেও একই, কোনো রকম পাশ করলেই পেরে যাবা। এইগুলো কিন্তু মিনিমাম পাস, এইগুলো তুমি যদি না তুলতে পারো তাহলে তুমি চান্সই পাবে না। হ্যাঁ, এগুলো শেষের সাবজেক্ট। অ্যান্ড ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স যেটা আছে, এটাও সেই মিনিমাম পাস। সব কটা সাবজেক্টে যদি 8 করে তুলে আসতে পারো চান্স পাবা, এটাও চলে আসবে। কিছু কিছু সাবজেক্ট আছে চান্স পাইলে তোমার সাথে থেকে যায়, বুঝছো? এবার দেখো আবহাওয়া বিজ্ঞানে ওই রকম, কোনো রকম পাস করলেই তুমি এই সাবজেক্টগুলো রাখতে পারবা। এবার দেখো এই যে সব থেকে ডিমান্ডেবল এবং 3টা সাবজেক্ট ঢাবিতে সবাই চায় আমি নেই, হ্যাঁ এমন আসে। যেমন ফিজিক্স, এই যে ট্রিপলি যে সাবজেক্টটা, সবাই চায় আমি ট্রিপলি পড়বো। হ্যাঁ, ট্রিপলিতে তোমার যদি পড়তে হয় তাহলে ফিজিক্সে তোমাকে 15 তুলতে হবে এবং ম্যাথে তোমাকে 15 তুলতে হবে। এখন যদি তুমি ম্যাথ না দাগাও তাহলে তো ট্রিপলি চয়েসই দিতে পারবে না, তাই না? দেখো ফিজিক্সে 15 এবং ম্যাথে 15, এটা কিন্তু হাইয়েস্ট রিকোয়ারমেন্ট ঢাবির জন্য। হ্যাঁ দেখো, তাহলে এটা ট্রিপলি যদি নিতে চাও তার জন্য তোমার রিকোয়ারমেন্টটা। এখন আসি তোমার হচ্ছে এই যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা যদি নিতে চাও তো ওখানে 3টা সাবজেক্ট তোমাকে মাস্ট দাগাইতে হবে এবং 3টা সাবজেক্টেই তোমাকে মার্ক এত করে তোলা লাগবে। দেখো কেমিস্ট্রিতে এরা চাইছে মাত্র 13, ফিজিক্সে এরা চাইছে হচ্ছে 11 এবং ম্যাথে চাইছে হচ্ছে 11। দেখো তাহলে কেমিস্ট্রিতে 13, ফিজিক্সে 11 এবং ম্যাথে 11, বুঝতে পারছো? এইবার এই যে তোমার সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এটা যদি নিতে চাও তাহলে এইটা ট্রিপলির মতো রিকোয়ারমেন্ট। এখানে ফিজিক্সে পাওয়া লাগবে তোমার 15 এবং তোমার ম্যাথে পাওয়া লাগবে হচ্ছে 15, তাহলে তুমি সিএসসি সাবজেক্ট চয়েস দিতে পারবা। ট্রিপলি আর সিএসসি এটা সবার আগেই থাকে সাবজেক্ট চয়েসে, ঠিক আছে? এইবার আসে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, এইটাও ঢাবির টপ মোস্ট সাবজেক্ট। এখানে মাত্র 30টা সিট, সব থেকে কম সিট হচ্ছে তোমার নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের, এদের মাত্র হচ্ছে 30টা সিট। আর একটা আছে রোবোটিক্সের, বুঝছো? এদের যখন জব সেক্টর আরও বাড়বে তখন এদের সিট সংখ্যা আরও বাড়াবে। এখন জব সেক্টর সীমিত হওয়ার কারণে এদের সিট সংখ্যাও সীমিত, বুঝছো? এবার দেখো তোমার নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে যদি চান্স পাইতে হও, মানে নিউক্লিয়ারে যদি চান্স পাইতে চাও তাহলে ফিজিক্সে তোমাকে মিনিমাম 12.5 থাকা লাগবে, না এই সাবজেক্ট চয়েসে তুমি এটা দিতে পারবে না। এবং ম্যাথে তোমাকে মিনিমাম 12.5 থাকা লাগবে। কেমিস্ট্রিতে পাশ করে আসলেই যথেষ্ট। এই যে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি দেখে, ট্রিপলি শুধু ফিজিক্স আর ম্যাথ, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ম্যাথ দেখে, ট্রিপলি সিএসসি এরা শুধুমাত্র ফিজিক্স আর ম্যাথ দেখে, ঠিক আছে? আর ওইগুলো পাশ করে এসে সিরিয়ালে থাকো তুমি, যেন চান্স পাও। পরবর্তীতে কি আছে এবার রোবোটিক্সের
রোবোটিক্সে যদি পড়তে চাও তাহলে রোবোটিক্সে তোমার ফিজিক্সে থাকা লাগবে হচ্ছে 13 এবং ম্যাথে থাকা লাগবে হচ্ছে 13। বুঝতে পারছো? ওকে, পরবর্তী স্লাইডে প্রশ্ন হচ্ছে, এখন এই পুরো প্রশ্নটা মেডিকেলের জন্য। মেডিকেলে যারা কোচিং করো তারা দেখা যাচ্ছে ম্যাথ দাগাইতে প্রচুর ভয় পাও, কারণ তোমরা পুরো 4 মাস ম্যাথ বাদে ঠাডা মুখস্থ করছো, বায়োলজি, তোমার সাধারণ জ্ঞান, ইংলিশ, তারপরে কেমিস্ট্রি, পুরো জিনিসটা, যার কারণে ম্যাথ যখন তাৎক্ষণিকভাবে আসে এদের ক্যালকুলেশন করতেই সমস্যা হয় এবং কিছু কিছু ম্যাথ দেখেই এদের প্যানিক অ্যাটাক খায়। তো কিছু কিছু স্টুডেন্ট ভাবে যে ম্যাথ দাগাবোই না, এই জায়গায় আমি কি দাগাবো, হয় ইংলিশ নিয়ে আসবো না হয় বাংলা নিয়ে আসবো। কিন্তু ধরা খায় তারা যাদের ওই যে 4 সাবজেক্ট বায়োলজি থাকে আর ম্যাথ ম্যান্ডেটরি, তখন সমস্যা হয়। তো যাদের 4 সাবজেক্ট তোমাদের ম্যাথ আছে, ম্যাথ দেখে ভয় পাও, তারা ভাবছো যে আমি বাংলা দাগাবো, ভাবছো আমি ইংলিশ দাগাবো, যে যেটাই পারদর্শী সেটা তুমি দাগাবা, স্বাভাবিক। কিন্তু ম্যাথ যদি তুমি না দাগাও তাহলে তুমি স্পেসিফিক কিছু সাবজেক্ট আছে যেটা তুমি চয়েসই দিতে পারবা না। বুঝতে পারছো? তো আমরা সেইগুলো দেখবো যে ম্যাথ না দাগালে তুমি কোন সাবজেক্টটা পাবা না। এখন ম্যাথ না দাগালে প্রথমত ম্যাথ রিলেটেড যা সাবজেক্ট আছে তুমি একটাও দিতে পারবে না। ইভেন দেখো তুমি ম্যাথ আর অ্যাপ্লাইড ম্যাথ এটা শুরুতে বাদ, তাহলে কোন কোন সাবজেক্ট পাবা না তুমি দেখো তো। তুমি প্রথমেই পাবা না হচ্ছে ম্যাথ, আর সেই সাথে তুমি পাবা না হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথ। অ্যাপ্লাইড ম্যাথ, তাহলে তুমি ম্যাথ আর অ্যাপ্লাইড ম্যাথ যদি ম্যাথ না দাগাও তাহলে এই দুটো তোমার আগেতেই হাওয়া। এরপরে একটা সুন্দর ভাষায় ঢাকা ইউনিভার্সিটি ডিক্লেয়ার করে দিছে যে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি অনুষদভুক্ত বিষয়গুলোতে ভর্তির জন্য পরীক্ষায় গণিত অংশে উত্তর করা বাধ্যতামূলক। এখন তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোনো রিলেটেড মানে যেই সাবজেক্টে পিছের দিকে তোমার ইঞ্জিনিয়ারিং লেখা আছে ওই সাবজেক্টগুলো যদি তুমি নিতে ইচ্ছুক হও তাহলে তোমাকে অবশ্যই ম্যাথ দাগাইতে হবে। বুঝতে পারছো? যেমন একটু আগে আমরা যখন এই যে সাবজেক্টের রিকোয়ারমেন্ট দেখলাম নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে যদি আমার চান্স পাইতে হয় তাহলে আমার ম্যাথে মিনিমাম 12.5 থাকা লাগবে। তুমি যদি ট্রিপলিতে চান্স পাইতে চাও তাহলে ম্যাথে মিনিমাম 15 থাকা লাগবে। তাহলে এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো তোমার থেকে হাওয়া হয়ে যাবে যদি ম্যাথ না দাগাও, ঠিক আছে? এখন দেখো পরবর্তীতে এই যে যেটা বলছিলাম ম্যাথ, অ্যাপ্লাইড ম্যাথ, ACCE, তার মানে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর CSC কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, NE নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি, তারপরে রোবোটিক্স। হ্যাঁ, এই যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো রয়েছে সেইগুলো তুমি দাগাইতে পারবা না যদি ম্যাথ না দাগাও। বুঝতে পারছো? এইবার ভাই যদি বলো যে আমি ম্যাথ না দাগায়ে, এবার কারোর মনে করো বায়োলজি 4 সাবজেক্ট কিন্তু বায়োলজি হিউজ মুখস্থ করার কারণে আমি বায়োলজি ভাল লাগে না, সো আমি বায়োলজি দাগাবো না, এক্ষেত্রে আমি বাংলা দাগায় আসলাম বা ইংলিশ দাগায় আসলাম। এইবার যদি তুমি বায়োলজি না দাগাও, বায়োলজি যদি তুমি না দাগাও তাহলে তুমি কোন সাবজেক্ট পাবা না? তুমি বায়োলজি রিলেটেড আর কোনো সাবজেক্টই নিতে পারবা না, যেমন উদ্ভিদ বিজ্ঞান, তোমার প্রাণী বিজ্ঞান, ওই যে একটু আগে দেখে আসলাম, দেখো কোন সাবজেক্ট পাবা না, এই যে অণুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি। বুঝতে পারছো? তারপরে এই যে বায়োকেমিস্ট্রি হচ্ছে প্রাণ রসায়ন, অনুপ্রাণ বিজ্ঞান। তার মানে যেই সাবজেক্টগুলো তো দেখো রসায়ন আর জীববিজ্ঞান মানে কেমিস্ট্রি আর বায়োলজি তোমার হচ্ছে রিকোয়ারমেন্ট দিছিল যে দেখো এই যে বায়োকেমিস্ট্রি যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে রসায়নে মিনিমাম 12.5 এবং জীববিজ্ঞানে 12.5 তোলা লাগবে, তাই না? এখন তারা রিকোয়ারমেন্ট তো এমনি এমনি দিয়ে হয়নি। তুমি যদি এখানে বায়োলজি না দাগাও তাহলে তুমি এই রিলেটেড সাবজেক্ট নিতে পারবা না। ম্যাথ না দাগাইলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্টই তুমি পাবা না। এক্ষেত্রে তুমি যেটা দাগাচ্ছ তার জন্য কি পাইতে পারো, যদি মনে করো তুমি এই ম্যাথ বাদে ম্যাথের রিপ্লেসমেন্টে তুমি যদি নিয়ে আসো ইংলিশ দাগাবা, সেক্ষেত্রে তোমার ইংলিশের একটা সাবজেক্ট বাড়বে, তুমি ওখানে ইংলিশ চয়েস দিতে পারবা। ও আর একটা কথা, তুমি ল ডিপার্টমেন্ট চয়েস দিতে পারবা, যেহেতু তুমি একটা আর্টসের সাবজেক্ট নিয়েছো। বুঝতে পারছো? এইটা একটা সুযোগ, তুমি এখানে ইংলিশ দিতে পারবা। আর ল ডিপার্টমেন্টে সায়েন্সের স্পেসিফিক 4টা থেকে 5টা সিট থাকে যেটা তুমি ওখানে দাগাইতে পারবা। তবে এই ক্ষেত্রে তোমার সিরিয়ালে একটু প্রবলেম হবে। মনে করো তোমার সিরিয়াল আসছে হচ্ছে 3000, মনে করো তোমার সিরিয়াল আসছে 3000। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই ঢাবিতে টোটাল সিট কয়টা? ঢাবিতে টোটাল সিট হচ্ছে, দেখো ঢাবিতে টোটাল সিট হচ্ছে, একটু আগে দেখে আসলাম কয়টা বলো তো, 1896টি। দেখো 1896টি টোটাল সিট। এখন 3000 সিরিয়াল হয়ে আমি কিভাবে সিট পাবো? ঠিক না? দেখো সবাই তো ঢাবিতে ভর্তি হবে না, কারোর প্যাশনের উপরে, মনে করো তোমার প্যাশন ট্রিপলি নিয়ে পড়ার, এখন তুমি ঢাবিতে ট্রিপলি পাচ্ছ না, অথবা এবার দেখা যাচ্ছে তুমি কুয়েটে ট্রিপলি পেয়ে গেছো তো তুমি ওখানে চলে গেলে,
তো এই জন্য ঢাবির সিট ফাঁকা হয়। এবার মনে করো তুমি বুয়েটেও চান্স পাইছো, ঢাবিতেও চান্স পাইছো, তখন অবভিয়াসলি সে বুয়েটে চলে যাবে, তখন এই সিটগুলো ফাঁকা থাকে এবং এই ফাঁকা সিটগুলো ফিল আপ করার জন্য সিরিয়াল অনুযায়ী টানে, মিনিমাম তোমার 4.5K পর্যন্ত টানে, বুঝছো? 4,500-এর ভিতরে যদি তুমি সিরিয়াল রাখতে পারো তাহলে ওই শেষ সাবজেক্ট পর্যন্ত পৌঁছাতে পারবা। কারা? সমুদ্র বিজ্ঞান, মনোবিজ্ঞান, এদের একটা সাবজেক্ট নিয়ে তুমি ঢাবিতে থাকতে পারবা, তোমার নামের পেছনে থাকবে ঢাবিয়ান, বুঝতে পারছো? তাইলে তোমার টার্গেট থাকবে 4,500 এই সিরিয়ালের ভিতরে তোমার থাকা। এখন ভাইয়া আপনি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, আপনি কত পজিশন নিছিলেন, তাই তো? দেখো আমার বেলায় ফিজিক্স পরীক্ষাটা একটু হার্ড হয়েছিল, হ্যাঁ, ফিজিক্স তুলনামূলক হার্ড হয়েছিল, যার কারণে ফিজিক্সের সবাই এই 12.5 তুলতে পারে নাই। 12.5 তুলতে না পারায় অধিকাংশ মানুষের সাবজেক্ট চয়েসে তোমার নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং আসে নাই। এখন আমার সিরিয়াল ছিল টোটাল হচ্ছে 1993, দেখো 1993 হচ্ছে আমার সিরিয়াল ছিল। এখন এই সিরিয়ালে আমার ফিজিক্সে পাইছিলাম 13, ফিজিক্সে আমি 13 পাইছিলাম, যেহেতু আমার ফিজিক্সের টোটাল রিকোয়ারমেন্ট ফিল আপ হয়েছে, এবং ম্যাথে আমি বেশি পাইছিলাম, ম্যাথে পাইছিলাম টোটাল 19 পয়েন্ট, ম্যাথে পাইছিলাম 19.5, আমার ম্যাথ অনেক ফেভারিট, বুঝছো? ম্যাথের নাম্বার আমি বেশি পাইছি এবং ফিজিক্সে কোনো রকম ফিল আপ করছি, যার কারণে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং আমার সাবজেক্ট চয়েসে আসছে। এবং আমি দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে অন্যান্য স্টুডেন্ট যারা আমার আগে সিরিয়াল ছিল, ওদের দেখা যাচ্ছে ফিজিক্সে একটু কম মার্ক থাকায় ওরা সাবজেক্টটা চয়েসই দিতে পারে না, ওই কারণে আমি সাবজেক্টটা পেয়ে গেছি। এই রকম একটা আনফেয়ার কন্ডিশন ঘটে, ঠিক আছে? এখন তোমার প্রশ্ন হচ্ছে যে যদি হচ্ছে তুমি ম্যাথ না দাগাও তাহলে ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্ট পাইলে না, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইলে না। এইবার তোমার যার বায়োলজি ভালো লাগে না, মানে ওই বায়োলজি যদি না নাও তাহলে বায়োলজি রিলেটেড মাইক্রোবায়োলজি, আর এখানে সব থেকে ভালো একটা আসে যেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সবাই নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংও তুমি বায়োলজি না দাগাইলে পাবা না। এখন চলো আমাদের লাস্ট কোশ্চেনটা হচ্ছে যে মার্ক ডিস্ট্রিবিউশন। ঢাকা ইউনিভার্সিটির টোটাল কত মার্কের পরীক্ষা হয়? আমরা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় যেগুলো দেখি টোটাল নাম্বার থাকে 120, যার ভিতরে তুমি 20 মার্ক অলরেডি পেয়ে গেছো, মানে অলরেডি 20 মার্কের পরীক্ষা হয়ে গেছে। সেটা কিসের উপরে? তোমার এসএসসি আর এইচএসসি, এই দুইটা রেজাল্টের উপরে। এখানে টোটাল 20 মার্ক তুমি পেয়ে গেছো। যারা এসএসসিতে দেখো, যারা এসএসসিতে তুমি জিপিএ 5 পাইছো, এদের এই জিপিএ 5-এর সাথে টোটাল 2 গুণ করা হবে। কত? 2 গুণ করে তাদের জন্য 10 মার্ক দিয়ে দিবে। যারা এসএসসিতে জিপিএ 5 পেয়ে আসো তারা অলরেডি 10 নাম্বার ঢাবিতে পেয়ে গেছো, ঠিক আছে? এইবার এইচএসসিতে যারা জিপিএ 5 পাইছো তাদের নাম্বারের সাথে আবার 2 দিয়ে গুণ করা হবে, এখানে তারা আবার 10 পেয়ে গেছে। অর্থাৎ এই যে রিসেন্টলি তোমরা পরীক্ষা দিয়েছে যারা জিপিএ 5 পাইছো তারাই 10 নাম্বার ঢাবির থেকে হাতাই নিছো, ঠিক আছে? এসএসসিতে যারা জিপিএ পাইছিলে তারা 10 পেয়ে গেছো। তাহলে টোটাল এই 20 মার্ক তোমার এসএসসি আর এইচএসসি জিপিএ 5 এর উপর নির্ভর করতেছে। এখন তুমি যদি এসএসসিতে জিপিএ 5 না পাও, তার সাথে 2 দিয়ে গুণ করে দেখো। কেউ যদি মনে করে কারো যদি এমন হয় যে ভাই আমি তো এসএসসি বা এইচএসসিতে দুটো জিপিএ 5 নাই, তাহলে আমি কি ঢাবিতে চান্স পাইতে পারি না? অবশ্যই পাও। দেখো তুমি যদি মনে করো 4.5 পাইছো, এর সাথে 2 দিয়ে গুণ করে দেখো তোমার কত আসে, তোমার 9 আসে। এসএসসিরও তোমার এইচএসসিটাই 2 দিয়ে গুণ করো, 2 দ্বারা গুণ করলে এখানেও 9 আসে, তাহলে টোটাল 9 নাই, তুমি কত পাইলা? 18। অথচ ওইদিকে তোমার ফ্রেন্ড দেখো 20 পেয়ে রয়েছে, অলরেডি তোমার থেকে 2 মার্ক বেশি। তাহলে তোমাকে এখন তাকে টপকাইতে গেলে কি করা লাগবে? তোমাকে অবশ্যই 2টা এমসিকিউ তার থেকে বেশি পড়া লাগবে, তাইলে কিন্তু ওর সমান যাইতে পারবা, ঠিক আছে? আর ও জিপিএ 5 পাওয়ার পরে তো ও বসে থাকবে না, ও তো অবশ্যই তোমার থেকে হাইয়েস্ট মার্ক তোলার জন্য ট্রাই করবে, তাই না? এখন দেখো তাহলে টোটাল পরীক্ষা হবে 120 মার্কের। মোট 120 নম্বরের ভিত্তিতে পরীক্ষার্থীদের ভর্তি মেধাক্রমের ক্রমানুসারে মেধা তালিকার তৈরি করা হবে, ঠিক আছে? এই জন্য মাধ্যমিক লেভেল, দেখো মাধ্যমিক মানে এসএসসি লেভেল, আর যে ও লেভেল আছে না, এটা ইংলিশ মিডিয়ামের জন্য, ইংলিশ মিডিয়াম ও লেভেল। আমরা এসএসসি পরীক্ষা দিই, ওরা ও লেভেল। এই পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে 2 দ্বারা গুণ করবে, এই যে একটু আগে দেখলাম। এবং উচ্চ মাধ্যমিক যেটা হচ্ছে এ লেভেল, এটা ইংলিশ মিডিয়ামের, আর উচ্চ মাধ্যমিক আমাদের এইচএসসি, ঠিক আছে? এখানেও তোমরা কত দিয়ে গুণ করবে? জিপিএ কে 2 দ্বারা গুণ করবে। এবং এই 2 এর ভিত্তিতে এইবার তোমার ভর্তি পরীক্ষায় টোটাল নাম্বার থাকবে হচ্ছে 100 মার্ক। 20 মার্ক তো তোমাকে আগেই দিয়ে দিছে, ভর্তি পরীক্ষায় 100 মার্ক থাকবে। এই 100 মার্কের ভিতরে তোমার থাকবে হচ্ছে 60টি এমসিকিউ, আর রিটেন থাকবে হচ্ছে 40 মার্ক, বুঝতে পারছো? প্রত্যেকটা সাবজেক্টে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি, এরপরে 60টা মার্ক হচ্ছে, যেহেতু এই 15 করে 4-15 প্রত্যেকটা সাবজেক্টে তুমি 15 করে এমসিকিউ পাবা।
তাহলে 4টা সাবজেক্টে 60 মার্কের এমসিকিউ এবং প্রত্যেকটা সাবজেক্টে 10 মার্কের রিটেন পাবা, এখানে টোটাল 40 মার্কের রিটেন থাকবে। এরপরে এখন তোমার টাইমটা নির্ধারণ দেখো, সুন্দর ভাষায় সুন্দর করে লিখে দিয়েছে যে ভর্তি পরীক্ষা 15 ফেব্রুয়ারি 2025 শনিবার সকাল 11টায় অনুষ্ঠিত হবে। তার মানে তোমার গন্তব্য নির্ধারিত, ওই সময়টা তোমাকে দেখাই দিবে তুমি কোথায় যাবা। ঠিক আছে, এবার দেখো পরীক্ষায় মোট সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার সময় 1 ঘন্টা 30 মিনিট, যেখানে পরীক্ষাটা হবে দুই রকমের, এমসিকিউ আর একটা হচ্ছে লিখিত পরীক্ষা। টোটাল 100 মার্কের ভিতরে 60 মার্ক থাকবে তোমার এমসিকিউ, আর এই যে 40 মার্ক থাকবে তোমার হচ্ছে লিখিত পরীক্ষা, 40 মার্ক লিখিত। এখন এমসিকিউ পরীক্ষার জন্য তুমি 45 মিনিট টাইম পাবা। তোমার টিচার তোমাকে এমসিকিউ আর রিটেন তোমাকে দুটোই দিয়ে তোমাকে বলবে যে 45 মিনিট পরে তোমার রিটেনের যে ওএমআর শিট আছে ওটা আমরা নিয়ে নিব। আর তোমাকে লিখিত পরীক্ষা ওখানে লিখতে দিবে না। তো প্রথম 45 মিনিট তোমাকে সুন্দরভাবে এমসিকিউ দাগাইতে হবে এবং ইনশিওর করতে হবে যে মিনিমাম যেন আমি এমসিকিউতে চান্সটা পাই। দেখো এমসিকিউতে একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট থাকে, যেইটা তুমি যদি ফিল আপ না করতে পারো তোমার রিটার্ন খাতা দেখবে না। তো এরপরে তোমরা যদি চাও আরেকটা ভিডিও বানাবো যেখানে এমসিকিউতে তুমি কত পাইলে তোমার খাতাটা ঢাবি দেখবে, রিটার্ন খাতা, বুঝছো? তো এই 45 মিনিটে তোমার এমসিকিউ কভার করা লাগবে, আর বাকি থাকে 45 মিনিট। এই 45 মিনিটে তোমার 40 মার্কের রিটার্ন কমপ্লিট করা লাগবে, বুঝতে পারছো? এবং রিটেনেও মিনিমাম তুমি কত পাইলে চান্স পাইতে পারো এরকম একটা ভিডিও বানানো থাকবে। ঠিক আছে, যে রিটেনে ভাই আমি কত পাইলে সিরিয়ালের ভিতরে থাকবো। ঠিক আছে, এবার দেখো ভর্তি পরীক্ষায় কোনো প্রকার ক্যালকুলেটর বা অন্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। তোমার হাতে যদি ক্যালকুলেটর থেকেও থাকে বা মোবাইল, দেখো আমরা বিভিন্ন জেলা থেকে যখন একটা জায়গায় পরীক্ষা দিতে আসি তখন দেখা যায় আমরা জায়গা চিনি না, তখন মোবাইল ইউজ করে বিভিন্ন জায়গায় ম্যাপ দেখে দেখে যাই এবং আমি ওই জায়গাটাও চিনি না। সো আমি কারোর প্রতি ভরসাও করতে পারছি না যে আমার মোবাইল ডিভাইসটি আমি অন্য কারোর হাতে দিয়ে যাই, তো সে যদি নিয়ে যায়। এজন্য মোবাইলটা তোমরা পরীক্ষার হলেই নিয়ে যাবা, যে স্যারকে বলবা স্যার আমার হাতে ঘড়ি এবং মোবাইল আছে, আমি অনেক দূর থেকে আসছি স্যার, আমি ম্যাপ দেখে আমরা এখানে পৌঁছাইছি, সো আমার ঘড়ি আর মোবাইলটা রাখো। তোমার মোবাইল নিতে তোমার টিচারও ভয় পাবে, কারণ টিচারেরও নিষিদ্ধ আছে যে কোনো প্রকার মোবাইল যেন তার হাতে না থাকে, সিসি ক্যামেরা সব দেখা যাবে, বুঝছো? এজন্য তিনি বলবেন যে তোমার হাতে দিয়েই তুমি টেবিলের পরে রাখো, পরীক্ষা শেষে তুমি ওটা নিয়ে নিও, আমার কাছে দেওয়ার দরকার নাই। তখন তোমার সামনে একটা টেবিল থাকবে, ওই টেবিলে সব যার যার জিনিসপাতি জমা দিয়ে আসবা। ফাইল নিয়ে গেলে ফাইল তোমাকে ওই স্কাউট টিম থাকবে, ওরা ফাইলটাই মানে তোমাকে নিয়ে যেতে দেবে না, জাস্ট পেপারসগুলো। আর ক্যালকুলেটর তো নট অ্যালাউ, তোমাকে হাতে ক্যালকুলেশন, মিল্টন ভাই তোমাদের অনেক ভিডিও বানাইছে, হাতে ক্যালকুলেশনগুলো দেখে নিও। এই ক্যালকুলেশনের জন্য অনেকেই দেখা যায় আগাইতে পারে না, তো ক্যালকুলেশনটা মাস্ট জরুরি। ঠিক আছে, দেখো ভর্তি পরীক্ষায় এমসিকিউ এবং লিখিত 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুষ্ঠিত তোমার পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এই ক্ষেত্রে বারবার প্রশ্ন করে ভাই পরীক্ষা কি ফুল সিলেবাসে হবে না শর্ট সিলেবাস হবে। এই দেখো সুন্দর করে ঢাবি এখানে লিখে দিছে, এখানে ঢাবির ইনফরমেশন আমি আমার ওয়েবসাইট থেকে মানে ঢাবির ওয়েবসাইট থেকে গেছি এবং তোমাদের জন্য এগুলো কালেক্ট করে এখানে টাইপ করে দাও। দেখো 24 সালে তোমরা যে পরীক্ষাটা দিয়েছো তার উপরেই তোমার কি থাকবে, প্রশ্ন থাকবে। এখানে ফুল সিলেবাসের কোনো প্রশ্ন থাকবে না, বাইরে থেকে একটা মাত্র প্রশ্ন আসবে না। তোমরা যদি শর্ট সিলেবাসের উপরে হিউজ একটা আয়ত্ত থাকে তোমার, তাহলে তুমি নিশ্চিত চান্স পাচ্ছ। ঠিক আছে, তাহলে এই যে টোটাল 5টা বিষয় আলোচনা করলাম, এই বিষয়টা তোমাদের থেকে কালেক্ট করা ছিল। একজন বলছিল ভাই আমাদের ঢাবিতে টোটাল বিজ্ঞান ইউনিটের সিট কয়টা, আমি বলে দিলাম টোটাল সিটটা কয়টা ছিল 1896, যেখানে তোমার পূর্ববর্তী ভাইরা 1850টা সিটে পরীক্ষা দিছে, তোমাদের জন্য 46টা সিট বাড়ানো থাকলো। ঠিক আছে, এবার দেখো কোন বিভাগে কত মার্ক লাগবে। তার মানে আমি যদি ট্রিপল ই নিয়ে পড়তে চাই তাহলে আমাকে ফিজিক্স আর ম্যাথে একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট ছিল, সেটা 15 করে। এখন দেখো ম্যাথ না দাগালে তুমি কোন সাবজেক্ট পাবা না, এটা বলে দিলাম। তুমি ম্যাথ পাবা না, তুমি অ্যাপ্লাইড ম্যাথ পাবা না, তুমি ইঞ্জিনিয়ারিং অনুষদের কোনো সাবজেক্টই পাবা না। হ্যাঁ, এখন এবার তুমি যদি ইংলিশ দাগাও তাহলে ওখানে তোমার ল ডিপার্টমেন্ট খুলে যাচ্ছে, তোমার ইংলিশ ডিপার্টমেন্ট খুলে যাচ্ছে, মানে তুমি পাবা। হ্যাঁ, এবার দেখো মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তোমাকে বললাম কত মার্কের পরীক্ষা, সময় নির্ধারণও বলে দিলাম, ওভারঅল সব বিষয়ে তোমাদের আলোচনা করে দিলাম। এখন যদি ঢাবি অ্যাডমিশন টেস্টের কোনো বিষয় জানার থাকে অবশ্যই মিল্টন ভাইয়ের চ্যানেলে তোমরা বলবা, ভাই আমাকে বললে আমি সেই বিষয়ে ভিডিওটা বানিয়ে দিব। ঠিক আছে, আর একটা বিষয় মনে করো তোমার ওই যে একটু আগে বলছিলাম যে 3কে যদি তোমার পজিশন আসে, ভাই তোমার 3কে পজিশন আসলো, ধরো তুমি ম্যাথ দাগাও নাই, ম্যাথ তোমার জন্য ক্রস ছিল এবং ম্যাথের পরিবর্তে তুমি ইংলিশ দাগিয়েছো, এইবার ঠিক তোমার অনুযায়ী তোমার একটা ফ্রেন্ড মনে করো এইরকম 3020 পজিশন পাইছে। ঠিক আছে, সে ম্যাথ দাগিয়েছে, মনে করো
তোমার এক ফ্রেন্ড সে ম্যাথ দাগিয়েছে। এখন এই ম্যাথের ক্ষেত্রে দেখো তুমি 3000 পজিশন আসছো ম্যাথ না দাগায়, তোমার ফ্রেন্ড 3020 পজিশন পাইছে কিন্তু সে ম্যাথ দাগাইছে। এইবার তুমি যদি মনে করো ওই কেমিস্ট্রিতে আসি, যদি ওই কেমিস্ট্রিতে মনে করো তুমিও চয়েস দিছো ফার্স্ট চয়েস, তোমার ফ্রেন্ডও দেখো কেমিস্ট্রিতে ফার্স্ট চয়েস দিছে, তোমার আগে তোমার ফ্রেন্ডকে নিবে। কারণ তুমি একটা রোল ভায়োলেট করছো। কি করছো? তুমি সায়েন্সের একটা সাবজেক্টে বাদ দিয়ে দিছো, কারণ তুমি এটা ভয় পাও। তুমি সায়েন্সের সাবজেক্টকে বাদ দিয়ে তুমি কি ইংলিশ দাগাইছো, আর্টসের দিকে তুমি ধাবিত হইছো। আর তোমার ফ্রেন্ড কি করছে? ম্যাথ দাগাইছে, সে সায়েন্সের ভিতরে আছে। সো তাকে সিটটা আগে দিবে, পরবর্তীতে তুমি পাবা। বুঝতে পারলাম? তাইলে ম্যাথ না দাগাইলে সায়েন্সে আসলে অনেক ক্ষতি, বুঝছো? যারা একটু মিনিমাম যে মনে করো যে আমি চেষ্টা করলেই ম্যাথ পারবো, অবশ্যই ম্যাথ দাগাবা। আর যদি মনে করো যে না ম্যাথ দাগাইলে তো আমি সিরিয়ালি আসতে পারবো না, তখন কি করো? ইংলিশ বা বাংলাতে তুমি কনভার্ট করতে পারো, শিফট করতে পারো, সমস্যা হবে না। তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ। আর যদি ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট রিলেটেড কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদের চ্যানেলে ব্রেকিং কেমিস্ট্রি নিউজে, মানে ব্রেকিং কেমিস্ট্রির যে গ্রুপ আছে ওইটাতে বলতে পারো, বা মিল্টন ভাইয়ের যে ভিডিওগুলো যেখানে ছাড়ে ইউটিউব চ্যানেলে, ওখানে তুমি বলতে পারো। ভাই বললেই আমি এই বিষয়ে সলভ করার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে। আজকে আসসালামু আলাইকুম।